আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি পাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জনগণ চাইলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হবে বললেন অর্থ উপদেষ্টা। চট করে বিপ্লবী বাজেট সম্ভব নয় বলে সংবাদ সম্মেলনে মন্তব্য। বিচারের আগে নির্বাচন হলে সমস্যা নেই মনে করে বিএনপি। দ্রুত নির্বাচন দিতে বিজেপি ও নাগরিক ঐক্য সহ বিভিন্ন দলের তাগিদ। জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ, সংস্কার ও সংবিধান নিয়ে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা। এবং বাংলাদেশ সহ বিশ্বের লাখো মুসল্লির মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু। মূল কার্যক্রম বৃহস্পতিবার। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বুলগেরিয়ায় গোলাপ ফুল থেকে উন্নত মানের তেল উৎপাদনের খবর। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত এবং শুরুতেই থাকছে জাতীয় বাজেট 2025। বাজেটোত্তর সংবাদ সম্মেলনে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে সরকার যে খুব ভালো কাজ করেছে তা নয়, মানুষ না চাইলে সুযোগটি বাতিল করা হবে। পতিত সরকারের সময়ে পাচার হওয়া অর্থ ফেরতের অগ্রগতি নিয়ে তিনি বলেন, পাচারকারীরা অনেক বুদ্ধিমান, ওই টাকা ফেরত আনা কঠিন হবে। বাজেটে বৈষম্য বিরোধী স্পিরিট একেবারেই প্রতিফলিত হয়নি বলে মানতে নারাজ অর্থ উপদেষ্টা। বললেন, চট করে বিপ্লবী বাজেট করা সম্ভব নয়। রিজভি নেওয়াজের রিপোর্ট। ওসমানী স্মৃতি মিলনায়তনে উপদেষ্টা পরিষদের কয়েকজন সহকর্মী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং অর্থ মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে অর্থ উপদেষ্টার বাজেটোত্তর সংবাদ সম্মেলন। শুরুতেই অতীতের সব সরকারকে ধন্যবাদ দিয়ে তিনি বলেন, আগের পদাঙ্ক অনুসরণ করে সামনে এগিয়ে যাচ্ছেন তারা। আবার এক কথাতেই গুণগান গাইব, সেটা আমরা চাই না। আমরা চাই আমরা একটা সাজেশন দিতে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। পলিসির একটা দিক হলো কি, একেবারে বলে দেওয়া না যে এই পর্যায়টা মধ্যবিত্ত, আলুর দাম কমানো হলো মধ্যবিত্তর জন্য, সেটা তো না। খুব সহজ কিন্তু না। টাকা যারা পাচার করে তারা অত্যন্ত বুদ্ধিমান লোক, লেয়ারিং করে করে, এমন না যে টাকা ঝাট করে পাঠিয়ে দিল আরেক জায়গায়। কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না। আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনার কাছে থাকে, শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে, নিজের জমিতে করেন তখন এত দিতে হবে, আর অন্য ঠিক আছে যদি আপনারা মনে করেন যে কালো টাকা দুটো দিক আছে, একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা, আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক, টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কিনা। দুই দিকই কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে, সেটা আমরা বিবেচনা করবো যে এটা সে করা যায় কিনা। আমরা বলছি না যে খুব ভালো জিনিস করে ফেলে যে কালো টাকা সাদা করা, এটা অনেক সময় আপনার কম্পালশন বা ইসের খাতের উপরে, সেটা আমরা দেখব। যেহেতু এটা নিয়ে কথা উঠেছে, এটা আমার মনে হয় সবাই মিলে স্যার আপনারা আলাপ আলোচনা করে চিন্তা করতে পারেন স্যার এটা কি করবেন। পরিকল্পনা উপদেষ্টা বলেন, ভঙ্গুর অবস্থা থেকে বেরিয়ে আসতে মিতব্যয়ী বাজেট এবার। ঋণ নিয়ে ঋণ পরিশোধের যেই দুষ্ট চক্র, এটা থেকে বেরিয়ে আসার এক বাজেটে হবে না, অন্তত শুরুটা যেন আমরা করে যেতে পারি। বাজেটে ঘোষিত 6.5% মূল্যস্ফীতি অর্জিত হবে কিনা এমন প্রশ্নের উত্তরে গভর্নর জানান, অর্জন না হওয়ার কোনো কারণ নেই। রিজভি নেওয়াজ, চ্যানেল আই, ঢাকা। 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবে প্রবৃদ্ধির পরিবর্তে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর পরিবর্তে
মানুষকে প্রাধান্য দেওয়ার কথা বলা হলেও চলমান অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পথরেখা নেই বলে মন্তব্য করেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারের দেয়া বাজেট প্রস্তাবে কর্মসংস্থান বাড়ানো ও বৈষম্য হ্রাসের সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলেও পর্যবেক্ষণ দিয়েছে সিপিডি। মাসরুর শাকিলের রিপোর্ট। জাতীয় বাজেট 2025 প্রতি বছরের মতো এবারও নতুন অর্থ বছরের জন্য বাজেট প্রস্তাবের পর সিপিডির বাজেট পর্যালোচনা। ধীর গতিতে হলেও সিপিডি বলেছে, অর্থনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মধ্যে দেওয়া বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে বড় লক্ষ্য প্রত্যাশা করা হলেও সেটি হয়নি। নেই অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার পদক্ষেপ। একদিকে বলা হচ্ছে প্রবৃদ্ধির বাইরে সামগ্রিক উন্নয়ন এবং ভৌত অবকাঠামোর বাইরে যে মানুষের উন্নয়নের উপরে নজর দেওয়া হবে, কিন্তু এই প্রত্যয়গুলা বাজেটারি পদক্ষেপ যেগুলো নেওয়া হয়েছে সেইটার মাধ্যমে এটা প্রতিফলন ঘটানো হয়নি। এটি আমাদের একটা পর্যবেক্ষণ। কর্মসংস্থানের দাবিতে বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠন করা হলেও বাজেটে কর্মসংস্থান বাড়ানোর সুনির্দিষ্ট পদক্ষেপ নেই বলে পর্যবেক্ষণ তাদের। আমরা কিন্তু মনে করেছিলাম যে এখানে সুনির্দিষ্টভাবে, যেহেতু জুলাই অগাস্টের আন্দোলনে কর্মসংস্থান, বৈষম্য হ্রাস এই দুটো ছিল একটা বড় ধরনের একটা দাবি, সেখানে প্রেক্ষিতে এমপ্লয়মেন্ট গ্যারেন্টি স্কিম বা আনএমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হাউস খোলা, এগুলো দিয়ে যে সুনির্দিষ্টভাবে যে যারা নাকি বেকার আছেন বা যারা নাকি প্রশিক্ষণে শিক্ষায় কর্মজগতে নেই, তাদের জন্য যে সুনির্দিষ্ট লক্ষ্য নির্দিষ্ট যে কর্মসূচি, সেটা কিন্তু আমরা দেখিনি। সংস্কার প্রতিবেদনগুলোর প্রতিফলন বাজেট প্রস্তাবে হয়নি বলেও মনে করে সিপিডি। বিভিন্ন সংস্কার কমিটি যেগুলো নাকি তাদেরকে পরামর্শ দিয়েছিলেন, সেটাকে সুসংহতভাবে একটা বিচার বিবেচনা করে বাজেটের মধ্যে সেটা কি প্রতিফলন হয়েছে সেটা কিন্তু আমরা দেখিনি। তবে কিছু ক্ষেত্রে কর কমানো, সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কর অবকাশ সুবিধাকে ইতিবাচক বলে মনে করে সিপিডি। মাসরুর শাকিল, চ্যানেল আই, ঢাকা। এবার অন্যান্য খবর। বিএনপি বলেছে ন্যায় বিচারের জন্য সময়ের প্রয়োজন, বিচারের আগে নির্বাচন নয় এমন মতের পক্ষে নন তারা। রাজধানীতে এক আলোচনায় দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দ্রুত নির্বাচনের জন্য বিএনপি যুক্তি তুলে ধরেছে, আশা করা হচ্ছে প্রধান উপদেষ্টা তা বিবেচনা করবেন। অনুষ্ঠানে বিজেপি ও নাগরিক ঐক্য সহ বিভিন্ন দলের নেতারাও দ্রুত নির্বাচনের তাগিদ দিয়েছেন। রাহুল রায়ের রিপোর্ট। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে গণ অধিকার পরিষদের আলোচনা সভার বিষয় ছিল বিচার, সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ। বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আলোচনায় অংশ নিয়ে এই ইস্যুগুলোতে তাদের মতামত তুলে ধরেন। আর্মির সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে, রাজনৈতিক দলের সাথে দূরত্ব কে সৃষ্টি করেছে? আজকে অনেকে আমাকে জিজ্ঞেস করে, পার্থ ভাই আপনারা ডিসেম্বরে নির্বাচন চান না? ডিসেম্বরের কথা তো আমরা বলি নাই, আপনি বলেছেন ইউনূস সাহেব জাতির সামনে ডিসেম্বরের কথা, আমরা বলেছি আপনারা সেই ওয়াদা আপনি রাখেন। আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কে ক্রিয়েট করেছে? আমরা তো কনফিউশন ক্রিয়েট করি নাই। এই করিডোরের ইস্যু ইউনূস সাহেব আপনি নিয়ে আসছেন। আলোচনায় অংশ নেন বিএনপি নেতারাও। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য আমাদেরকে যথেষ্ট সময় অপেক্ষা করতে হবে। তো সুতরাং বিচার প্রক্রিয়া কেউ কেউ বলে থাকেন যে সমাপ্ত হওয়ার পরেই নির্বাচন চাই, এই বক্তব্যটি সঠিক নয়। অতি দ্রুত একটি জাতীয় সংসদ নির্বাচনের জন্য অতি অবশ্যই ডিসেম্বরের মধ্যে আমাদের সমস্ত যুক্তি উপস্থাপন করেছি, সেটা আমরা আশা করি মাননীয় প্রধান উপদেষ্টা বিবেচনা করবেন এবং বাংলাদেশে যে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির জন্য অনেকে পায়তারা করছে, ষড়যন্ত্র করছে দেশে এবং বিদেশে বসে, সেটা বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে একটি নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠা করা জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। বিএনপি ও এর মিত্র রাজনৈতিক দলগুলো মনে করছে রাজনৈতিক সহ বিভিন্ন সংকট নিরসনে নির্বাচিত সরকারের বিকল্প নেই। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। শুরু হয়ে গেছে হজের আনুষ্ঠানিকতা। বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখ লাখ মুসল্লির পবিত্র মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে শুরু হলো এবছরের হজের আনুষ্ঠানিকতা। হজের মূল আনুষ্ঠানিকতা বৃহস্পতিবার। বিস্তারিত জানাচ্ছেন চকর মালিথা। পাহাড় ঘেরা আরাফাত ময়দানে বৃহস্পতিবার শুরু হচ্ছে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত পবিত্র হজ। এবছর বিশ্বের প্রায় 23 লাখ মুসল্লি হজ পালনের জন্য এরই মধ্যে জড়ো হয়েছেন
পবিত্র নগরী মক্কায়। এদের মধ্যে ৮৭,০০০-এর বেশি বাংলাদেশি। পবিত্র কাবা শরীফ তাওয়াফ করা, সাফা মারোয়া পর্বত সাই করা এবং মসজিদুল হারামে নামাজ আদায় সহ ইবাদতে মশগুল ছিলেন এইসব মুমিন মুসলমানরা। সুশৃঙ্খল এবং শান্তিপূর্ণ পরিবেশে হজের নিশ্চয়তা দিয়েছে সৌদি সরকার। নিয়ম অনুযায়ী আজ মসজিদুল হারামে এশার নামাজের পর মিনার উদ্দেশ্যে হাজিদের রওনা হওয়ার কথা। ভোগান্তি এড়াতে অনেকে আসরের নামাজ আদায় করেই কাবা শরীফ থেকে ৯ কিলোমিটার দূরে মিনার পথে রওনা হয়েছেন। বৃহস্পতিবার ফজরের নামাজের আগ পর্যন্ত অব্যাহত থাকবে মিনার পথে আল্লাহর মুমিনদের এই যাত্রা। মিনায় পৌঁছে ৫ ওয়াক্ত নামাজ আদায় সহ ইবাদত বন্দেগীতে মশগুল থাকবেন তারা। বৃহস্পতিবার মিনায় ফজরের নামাজ আদায় করে হজের মূল আনুষ্ঠানিকতা পালনের জন্য হাজিরা রওনা হবেন পবিত্র আরাফাত ময়দানের দিকে। শকর মালিথা, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবার কনকা ফ্রিজ কোরবানির হাটের খবর। অ্যাক্টিভেটেড কার্বন ডিওডোরাইজার যুক্ত কনকা ফ্রিজে এক খাবারের গন্ধ অন্য খাবারে যেতে পারে না। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে একদিনের ব্যবধানে ছোট, মাঝারি ও বড় আকারের গরুর দাম কমেছে। সেই সঙ্গে কমেছে ছাগল ও খাসির দাম। বিক্রেতারা বলছেন, ঈদের ছুটি শুরু হলে হাট জমে উঠবে। পছন্দের পশু কিনতে আরেকটু সময় নিতে চান ক্রেতারা। শাকের আদনানের রিপোর্ট। পবিত্র ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ছাগল এসে রাজধানীর কোরবানির হাটগুলো পূর্ণতা পেয়েছে। তেজগাঁওয়ের হাটে একদিনের ব্যবধানে সব আকারের গরুর দাম কমেছে ১০,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত। ২০টা গরু আনছি কিন্তু ক্রেতা নাই, খুবই কম ক্রেতা। এটা দাম চাইতেছি ৮৫,০০০, আর এই আবারটা দাম চাইতেছি ১,২০,০০০, ২৫ এরকম দাম চাইতেছি। আমি মোট গরু আনছি ২৯টা, একটা বিক্রি হয়নি। এই গরুর দামটা কত? এই গরুর দাম চাচ্ছি ৪.৫ লাখ টাকা। হ্যাঁ, এটা ৪.৫ লাখ টাকা। এটা গতকাল চাচ্ছিলাম ৫,২০,০০০ টাকা। তারপরে এর পরেরটা এটা দাম চাচ্ছি একই দাম, দুটোই একই কোয়ালিটি গরু, একই মাপের গরু। শাহজাহানপুর হাটে গিয়েও দেখা যায় একই রকম চিত্র। গরু ছাড়াও ছাগল ও খাসির দামও কমেছে। গরু ছাগলের হাটে আসুন। এটা গতকাল চাইছি ৩৫, আজকে চাচ্ছি ৩০। কারণ বাজার খারাপ ভাই। আমি 2,30,০০০ কইতেছি, গরুটা মোলাই ছিল কালকে 2,60,০০০, আমি গরু বিক্রি করতে পারি নাই। হাতে কিছুটা সময় থাকায় বিভিন্ন হাট ঘুরছেন ক্রেতারা। ওনারও খুব একটা ছাড়তেছে না, কাস্টমারও তেমন নাই, ওনারা আরো ২ দিন পরে ছাড়ার ইচ্ছা। ১,৬০,০০০, ৮,২০০, ১,৭৬,৪০০ বছর। আচ্ছা, আর দাম চাইছিল কত? এটা দাম চাইছিল ১,৯০,০০০। কোরবানির হাটগুলোতে পশুর যত্নে কাজ করছে মেডিকেল টিম। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। গাজায় ত্রাণ আনতে গিয়ে নিহত আরো ২৭ ফিলিস্তিনি। হতাহতের ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠনে জাতি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। গাজার রাফায় আবারও ত্রাণ আনতে গিয়ে ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে ২৭ জন ফিলিস্তিনি। ত্রাণ দেওয়ার কাজে নিয়োজিত যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা গাজা মানবিক ফাউন্ডেশন GHF। এ নিয়ে গত ৮ দিনে ত্রাণ আনতে গিয়ে নিহত ১০২ জন আর আহত হয়েছেন ৫০০ জন। এ ঘটনায় স্বাধীন তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেস। এছাড়া গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ৪০ জন ফিলিস্তিনি নিহত ও ২০৮ জন আহত হয়েছে। গাজায় ইসরায়েল যুদ্ধাপরাধ করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সাবেক মুখপাত্র ম্যাথিউ মিলার। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। বিনোদনের স্মার্ট দুনিয়া ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে ঈদ উপলক্ষে মুক্তি পাবে ওয়েব ফিল্ম জলে জলে তারা। এরই মধ্যে প্ল্যাটফর্মে প্রকাশ পেয়েছে সিনেমার টিজার। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন অরুণ চৌধুরী।
এতে অভিনয় করেছেন নাইম, মিথিলা ও ফজলুর রহমান বাবু সহ অনেকেই। ঈদের চতুর্থ দিন 10 জুন আইস্ক্রিনে মুক্তি পাবে সিনেমাটি। নিটোল টাটা বিশেষ সংবাদ। বসন্তের শেষ সময়ে গোলাপ ফুল উৎপাদনের মৌসুম শুরু হয় বুলগেরিয়ায়। শুধু ফুলই নয়, গোলাপ ফুল থেকে উৎপাদন করা হয় ব্যয়বহুল গোলাপের তেল। প্রায় 2 দশক ধরে বুলগেরিয়ার একটি শহরে ভ্যাসিলিনা রালচেভা নামে একজন সঙ্গীত শিক্ষিকা জৈব প্রক্রিয়ায় গোলাপ তেল উৎপাদনে ডিস্টিলারি পরিচালনা করে আসছেন। তিনি জানান, ডামাস্কেনা অত্যন্ত সূক্ষ্ম ও উন্নত গোলাপের জাত। তরল সোনা নামে পরিচিত ডামাস্ক গোলাপ তেলটি সুগন্ধি তৈরিতে বেশি ব্যবহার করা হয়। প্রতি কিলোগ্রাম ডামাস্ক তেল উৎপাদনে 14,000 ইউরো খরচ হয়। বুলগেরিয়া বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় গোলাপ তেল রপ্তানিকারক দেশ। বিশ্বের প্রায় 2/3 গোলাপ এদেশে উৎপাদন হয়। বুলগেরিয়ার গোলাপ তেলের সবচেয়ে বড় ক্রেতা ফ্রান্স, যুক্তরাজ্য, জার্মানি, যুক্তরাষ্ট্র, চীন এবং জাপান। এবার জানাবো কৃষি সংবাদ। মিয়াজাকি, চিয়াংমাই, কিং অফ চাকাপাত, ভাস্কারা, জিনহুয়াং, কিউজাই সহ দেশি বিদেশি দুর্লভ 52 ধরনের আমের দেখা মিলবে নড়াইলের মাহিন কাননে। প্রায় 250 জাতের ফল রয়েছে বাগানটিতে। বৈচিত্র্যময় ও বিরল জাতের ফল চাষ করে দেশজুড়ে প্রশংসা কুড়াচ্ছেন নড়াইলের দম্পতি জাহাঙ্গীর কবির ও দরিয়া কবির। এবার জানাবো প্রকৃতি সংবাদ। মেহেরপুরে ভৈরব নদে বিপুল পরিমাণ চায়না দুয়ারি জাল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার রাধাকান্তপুরের বন্দুকখালীর খাল সংলগ্ন ভৈরব নদে জাটকা বিরোধী চিংড়ি পুষ, অবৈধ জাল ও বাঁধ অপসারণে অভিযান চালায় মৎস্য অধিদপ্তর। সে সময় উদ্ধার করা চায়না দুয়ারি জাল আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলামের নেতৃত্বে অভিযানে জেলা মৎস্য অফিসার সাধন চন্দ্র সরকার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এবার রয়েছে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজধানীতে উদ্বোধন হলো ইটালিয়ান স্বাদের নতুন সংযোজন পিৎজা দ্য ওয়ালি। গুলশান 2-এর 54 নম্বর রোডে অবস্থিত রেস্তোরাঁটি ইটালির সিসিলি অঞ্চলের প্রামাণিক স্বাদ নিয়ে এসেছে খাদ্যপ্রেমীদের জন্য। বিভিন্ন স্বাদের পাস্তা, লাজানিয়া, পিৎজার সমারোহ এই রেস্তোরাঁয়। রেস্তোরাঁটি একখণ্ড ইটালির ছোঁয়া নিয়ে এসেছে বলে জানিয়েছেন ইটালিয়ান রাষ্ট্রদূত অ্যান্টনিও আলেসান্দ্রো। সৈয়দ অদিতের রিপোর্ট। ইতালিয়ান পিৎজা শুধুমাত্র একটি খাবারই নয়, বরং এটি ইতালির সাংস্কৃতিক ঐতিহ্যের এক অবিচ্ছেদ্য অংশ, যেখানে প্রতিটি উপকরণ, প্রস্তুত প্রণালী ও পরিবেশনায় ইতিহাস ও ঐতিহ্য একসঙ্গে মিশে আছে। খাঁটি ইতালিয়ান পিৎজা ও পাস্তার স্বাদ নিতে রাজধানীতে উদ্বোধন হলো পিৎজা দ্য ওয়ালি। রেস্টুরেন্টটির প্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত ওয়ালিউল্লাহ, যিনি দীর্ঘ 15 বছর ছিলেন ইতালিতে। রেস্তোরাঁটিকে একখণ্ড ইতালি বলে মন্তব্য করেছেন রেস্তোরাঁয় আগত বিভিন্ন দেশের কূটনৈতিক ও দেশি বিদেশি নাগরিকরা। We are very happy of having this event and having Pizza da Wali here. Always Italian food is like a party for us. Wali lived in Sicily, my island, for over 12 years, learning the spirit of the Italian cuisine, and he brought it straight to Dhaka to improve our quality of life. Onek don't know about Wali. Yeah, Wali is a great guy. He lived in Italy for many years. He brought to Dhaka Italian cuisine, Italian food, and I'm happy that he opened this restaurant here in Gulshan too. পিৎজা দ্য ওয়ালি শুধুমাত্র একটি রেস্তোরাঁই নয়, যেটার গল্প শুরু হয়েছিল ইতালির সিসিলি গ্রামে, যা এখন রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে, যেটি ভোজন রসিকদের জন্য হতে পারে
অনন্য স্বাদের নির্ভরযোগ্য। সৈয়দ মাদিহ অদিত, চ্যানেল আই, ঢাকা। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার, এবং বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পবিত্র ঈদুল আজহা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছে র্যাব। রাজধানীতে সংবাদ সম্মেলনে র্যাব মুখপাত্র জানান, আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের ধরতেও র্যাব তৎপর রয়েছে। সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় র্যাব প্রস্তুত বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। বিনোদন কেন্দ্র সহ অন্যান্য স্থানে নারী বা কাউকে হেনস্থা করলে কঠোরভাবে দমন করবে র্যাব। এবার জানাবো খেলার খবর। আর সংস্কারের পর বুধবার বাংলাদেশ ভুটান ম্যাচ দিয়ে জাতীয় ফুটবল স্টেডিয়ামের নতুন যাত্রা শুরু হবে। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জনগণ চাইলে কালো টাকা সাদা করার সুযোগ বাতিল করা হবে বললেন অর্থ উপদেষ্টা। চট করে বিপ্লবী বাজেট সম্ভব নয় বলে সংবাদ সম্মেলনে মন্তব্য। বিচারের আগে নির্বাচন হলে সমস্যা নেই মনে করে বিএনপি। দ্রুত নির্বাচন দিতে বিজেপি ও নাগরিক ঐক্য সহ বিভিন্ন দলের তাগিদ। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার সংলাপ। সংস্কার ও সংবিধান নিয়ে সুনির্দিষ্ট বিষয়ে আলোচনা। এবং বাংলাদেশ সহ বিশ্বের লাখো মুসল্লির মক্কা থেকে মিনার দিকে যাত্রার মধ্য দিয়ে হজের আনুষ্ঠানিকতা শুরু। মূল কার্যক্রম বৃহস্পতিবার। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।